প্রিয় দর্শক, এনসিপির নেত্রী সুরভিকে গ্রেফতার করা হয়েছে। আপনারা সবাই জানেন 50 কোটি টাকা চাঁদা দাবি। বিভিন্ন সময়ে সম্পদশালী যারা আছেন, ব্যবসায়ী যারা আছেন, তাদেরকে ফাঁদে ফেলে, বিপদে ফেলে, মামলার হুমকি দিয়ে, খুনের মামলার আসামি করার হুমকি দিয়ে এরা একটা গ্রুপ চাঁদা দাবি করে। এবং একটা অ্যালার্মিং বিষয় বলি, সেটা হচ্ছে 24-এর আন্দোলনে নারী, পুরুষ, ছাত্রছাত্রী যেই অংশগ্রহণ করেছে সবাই অধপতনে গেছে, লুট করেছে। আদর্শ নেতা নেত্রী কেউ হতে পারেনি। সবাই চাঁদাবাজ হয়েছে, লুটেরা হয়েছে, বিদেশের টাকা পাচারকারী হয়েছে। এই এনসিপি নেত্রীর যে দম্ভ, যে অহংকারী, সুরভির কথাই বলি, অন্যান্যদের কথা বাদ দিলাম, তাদের কথা তো আরো অনেক বড়। এই কি বলেছে বিভিন্ন সময় একটু শুনেন। আমার এক্সাম ছিল, আমি এক্সাম বাদ দিয়ে আসছি লিখ পিটাইতে। ওদের কাছে এত কিছু আছে, টিআরসি আছে, কত কিছু। এক্সাম ছিল, এক্সাম বাদ দিয়ে এসছি লিগ পিঠাতে। লিগ মানুষ না, না, যে অন্যায় করবে তারে আইনের আওতায় আনতে হবে, যেই হোক, যেই দেশেই হোক, যে দেশের নাগরিক হোক। সেই এই যে অর্থনৈতিক যে অবস্থান, সেটি অনেক পাকাপোক্ত। দেখেছে যে আমি যত ফোকাসে আসবো, এটার ব্যবসাটা ভালো, এই ব্যবসাটা ভালো, ঠিক আছে, তত আলোচনায় আসবো, বিভিন্ন জায়গায় চাঁদা দাবি করা যাবে, ঠিক আছে। মানে দেখলাম কতগুলো পোস্ট দিচ্ছে অনেকে, অনেক মানে আওয়ামী লীগরা দিতেছে যে বিমানবন্দর আটকাও, যেন কোনো উপদেষ্টা পালাইতে না পারে। তারপর হচ্ছে আমাকে অনেকজন মানে হুমকি দিচ্ছে যে আমাকে নাকি আজকে রাস্তায় নামলেই ওনারা ধরবে, এরকম কিছু। তা আমি রাস্তায় তো সকাল থেকেই আছি, ওদেরকে দেখতেছি না। সবচেয়ে বড় কথা, আজকে আমার এক্সাম ছিল, আমি এক্সাম বাদ। ধরবে ধরবে ধরবে, ধরে ফেলেছে তো তোমাকে। তুমি তো এখন জেলে। কি অন্যায় অপরাধ করেছো, মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলেছো, সেটার জবাব তোমাকে দিতে হবে। আমি শুরুতে একটা কথা বলেছিলাম, এই যে 24-এর আন্দোলনের ছাত্রছাত্রীরা, এরা হ্যাঁ রাজনীতিবিদ হতে পারতো, ভালো কাজ করতে পারতো, ঠিক আছে, ভালো নেতা নেত্রী হতে পারতো, কিন্তু এরা সবাই চাঁদাবাজ হয়েছে, লুটেরা হয়েছে। এটা হলো দুঃখজনক ব্যাপার। এবং এখানে আরেকটি অ্যালার্মিং বিষয় হচ্ছে, এই 24-এর আন্দোলনের নারীরা যারা, বিশেষ করে ছেলেরা তো আছেই, আচ্ছা অধপতনে গেছে, নারীরা বেশি দুর্নীতিবাজ হয়ে গেছে, দুর্নীতির সাথে যুক্ত হয়ে গেছে প্রত্যেকেই। আরেকটা ভিডিও শুনি একটু। আপনারা কুত্তা লীগ যারা যারা আছেন, যেই ছাত্র মানে ছাত্র লীগ থাকতে তো ছাত্র বলা যায় না, যে লীগের পোলাপেল গুলো আছেন, আপনাদের জন্য বসে আসছি। কোন লীগের যদি আমার সাথে দেখা করার ইচ্ছা থাকে তাহলে চলে আসেন, আমি আসছি এখানে। আপনারা ফোকাসে আসে, ব্যবসা ভালো, যত আলোচনায় আসবে তত ব্যবসা ভালো, ঠিক আছে, মানে তার দম্ভ, অহংকার, ক্ষমতা, এগুলো সে প্রয়োগ করতে পারবে। চাঁদা তত বেশি পাবে, যত এইসব অ্যাগ্রেসিভ কথা বলবে, লিক পেটাবে, চামড়া তুলে ফেলবে, রাস্তায় বসে আছি হুঙ্কার দেবে, তত বিজনেস মানে চাঁদাবাজির বিজনেসটা ভালো হবে। তো সেই একজন নেত্রী সুরভি এখন শেষ মুহূর্তে, হ্যাঁ, এই গত 16-17 মাসে শুধু সুরভি না, হাজারো সুরভি আছে বাংলাদেশে, ছেলে মেয়ে, হাজারো সৌরভ, সৌরভ আর সুরভি আছে যারা লুটপাট করেছে। এর তো খুবই কম। এখন দেখি যাই হোক, পথ খেয়ে গেছে। অহংকার ভালো না, তুচ্ছ তাচ্ছিল্য করা ভালো না। এক্সাম বাদ দিয়ে সে আওয়ামী লীগ পেটাতে এসছে, বিমানবন্দর ঘেরাও দিচ্ছে। এরকম অহংকারী, দাম্ভিক এনসিপির নেতৃবৃন্দ অনেকেই আছেন, প্রায় সবাই। 450 কোটি টাকার চাঁদাবাজি, ওই যে হুজুর দেখেছেন আপনারা, পাগড়ি পাঞ্জাবি, এখন কোথায়? লুটপাট করে চলে গেছে। আরো এই যে উপদেষ্টা যারা হয়েছে, লুটপাট করেছে প্রচুর টাকা। এই যে আরো যারা সার্জিস টার্জিস আছে, এরা সবাই লুটপাটকারী, লুণ্ঠনকারী, ঠিক আছে, ছেলে মেয়ে উভয়। একেবারে 24-এর আন্দোলনকে এরা একেবারে ছারখার করে দিয়েছে, 24-এর আন্দোলনকে এরা অপমান করেছে, ঠিক আছে। প্রিয় দর্শক, যাই হোক, সুরভির কথা বললাম। আরো নতুন কোন তথ্য যদি পাই তাদের সম্পর্কে, হ্যাঁ, তোমরা ভালো রাজনীতি করতে, পজিটিভ রাজনীতি করতে, তোমরা 24-এ একটা আন্দোলন করেছো, ঠিক আছে, যেভাবেই হোক, যাই হোক, হয়েছে। কিন্তু এরপরে তোমাদের কাছ থেকে তো জাতি ভালো কিছু আশা করেছিল, কিন্তু সেটা থেকে জাতি বঞ্চিত হয়েছে। তোমরা তোমাদের ধারা ধরে রাখতে পারোনি। চাঁদাবাজির অভিযোগে বহু এখন জেলে আছে এনসিপি নেতা নেত্রী। ব্যবসায়ীদের জীবন অতিষ্ঠ করে দিয়েছে। সাধারণ মানুষের জীবন মব ভায়োলেন্সের নামে ভয় দেখিয়ে, হুমকি দেখিয়ে, চাঁদাবাজি, দখল, মারামারি, কাটাকাটি, এগুলো আমরা দেখেছি। যাই হোক, জাতির যে প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশা
এনসিপি বা 24-এর আন্দোলনকারীরা পূরণ করতে পারেনি, ইনক্লুডিং গভর্নমেন্ট। অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ ব্যর্থ ব্যর্থ। ধন্যবাদ। ততক্ষণ আপনারা একটু ভাবতে থাকুন বাংলাদেশের কোথায় নিরাপদ আশ্রয়ে থাকতে পারে হাদির খুনি। অভিযোগের আঙুল যে শুধু ইউনুসের দিকে উঠেছে তা নয়, আঙুল উঠেছে অন্তর্বর্তী সরকারের দিকে সামগ্রিকভাবে। এটা বলার অপেক্ষা রাখে না যে এই সরকারের আসল চালিকা শক্তি হলো জামায়াতে ইসলামী দল। সুতরাং স্বাভাবিকভাবেই হাদি খুনে অভিযুক্ত হয়েছে স্বয়ং জামায়াত। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গত 12 ডিসেম্বর ঢাকার বিজয়নগরে আততায়ীর গুলিতে আহত হন এবং পরবর্তীতে সিঙ্গাপুরের চিকিৎসাধীন অবস্থায় 18-19 ডিসেম্বর রাতে মারা যান। তার জানাজা পড়ান তার বড় ভাই আবু বকর সিদ্দিক। শাহবাগে অনুষ্ঠিত সেই জানাজায় ইনকিলাব মঞ্চ এবং হাদির পরিবার থেকে সরকারকে 24 ঘন্টা আলটিমেটাম দেওয়া হয়েছিল খুনিদের ধরবার জন্য। তারপরে অভিযোগ উঠছে হাদির পরিবারের পক্ষ থেকে, বলা হচ্ছে নির্বাচন বানচাল করতে এই হত্যা। ইনকিলাব মঞ্চ অভিযোগ করেছে যে সরকার যদি জুলাই বিপ্লবের বিপ্লবীদের রক্ষা করতে না পারে তবে এই সরকারের ক্ষমতায় থাকার নৈতিক অধিকার নেই। এই ক্ষোভ থেকে তারা ঘটনার দায় সরাসরি সরকারের শীর্ষ পর্যায়ে অর্থাৎ ডক্টর ইউনূসের উপর চাপিয়ে দিয়েছে। এই দাবির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠতেই পারে, কেউ প্রশ্ন করতেই পারে যে 90 ছুঁই বয়সের শান্তির নোবেল জয়ী একটি মানুষ চলন্ত বাইক থেকে নিখুঁত নিশানায় পিস্তল বা রিভলভার থেকে গুলি ছুড়ে কাউকে খুন করবেন, এটা কল্পনাতেও আনা যায় না। আবার জামায়াতের আমির সাদা গাড়ির সন্ত চেহারার মানুষটি এই খুন করেছেন, এটাও কল্পনার অতীত। কিন্তু খুন নিজে না করলেও করাতে অসুবিধা কোথায়? আর সেইটা পরোক্ষভাবে হত্যাটি করা হয়েছে অন্যকে দিয়ে, এটাই অভিযোগ। আমরা দেখব এই অভিযোগের সত্যতা কতটুকু। এই অভিযোগ কি কেবলমাত্র শোক সন্তপ্ত পরিবার ও তার দলীয় কর্মীদের ক্ষোভ, নাকি এর পেছনে বিশ্বাসযোগ্য কারণ আছে? হাদির সম্ভাব্য খুনি কে হতে পারে এই নিয়ে গত 16 ডিসেম্বর আমি একটা এপিসোড করেছিলাম। তার শিরোনাম ছিল হাদির খুনিকে ধরিয়ে দিলেন আগাথা ক্রিস্টি। সেখানে বলেছিলাম খুনির মোটিভ ধরে এগুলোই খুঁজে পাওয়া যাবে খুনিকে। অর্থাৎ এই খুনে যার বা যাদের লাভ সবচেয়ে বেশি সে বা তারাই হলো খুনি। হাদির খুনের ফলে উদ্ভূত পরিস্থিতিতে ফেব্রুয়ারির নির্বাচন আদৌ হবে কিনা এই সংশয় খুব বড়ভাবে তৈরি হয়েছে। নির্বাচন চাইছে না যারা, তাদের মধ্যে সবার আগে আছে জামায়াত ও এনসিপি। এবং অবশ্যই এই চাওয়াটা চলছে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে। ইউনূস জানে নির্বাচন হলে তার রাজা সাজার দিন শেষ। গত 1.5 বছর ধরে তার প্ল্যান প্রোগ্রাম চলেছে একটাই দিকে, নির্বাচন যাতে না হয় তার জন্য। এই ডিসেম্বরে এসে সেই লক্ষ্যে হাদির হত্যা, একথা হাদির বড় ভাই প্রকাশ্যে বলেছেন। ইনকিলাব মঞ্চ সরাসরি এই অভিযোগ না করলেও বলেছে সরকার দায়ী, কেননা সরকার তাকে বাঁচাতে ব্যর্থ হয়েছে। ইউনূসের সরকার জানতো এমন অভিযোগ উঠবেই, তাই তারা শুরুতেই তদন্ত ছাড়াই হাদির ওপর আক্রমণের সঙ্গে সঙ্গে যে অসম্ভব দ্রুততায় ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের সংরক্ষক হিসেবে দাগিয়ে দিয়ে দোষ চাপালো ভারতের ঘাড়ে এবং যেরকম পরিকল্পিতভাবে ভারত বিরোধী প্রচারকে তুঙ্গে নিয়ে গেল, তাতে খুব স্বাভাবিকভাবে এই সন্দেহ জাগে যে দায় অপরের ঘাড়ে চাপানোর এই চেষ্টা, কারণ দাল মে কুছ কালা হ্যায়। হত্যাকাণ্ডের পর প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছে জানিয়ে বাংলাদেশ সরকার দাবি জানায় ভারতের কাছে যে খুনি ফয়সালকে অবিলম্বে ফেরত দিক ভারত। মজা দেখুন, সরকার যখন বলছে এই কথা তদন্তের আগেই, তখন বাংলাদেশেরই পুলিশ বলছে ফয়সাল ভারতে চলে গেছে, এমন কোনো খবর নেই তাদের কাছে। ভারতের পুলিশের হাতে ফয়সালের গ্রেপ্তারেরও কোনো খবর নেই। তাহলে হাদির অনুসারীদের দাবি প্রশাসনের ভেতরে, মানে ইনকিলাব মঞ্চের লোকের দাবি যে তাদের প্রশাসনের ভেতরে লুকিয়ে থাকা ব্যক্তিদের সহযোগিতার কারণে খুনি পালিয়ে গেছে, খুনিরা পালিয়ে গেছে, যা সরকারের ব্যর্থতা। সুতরাং সরকার পদত্যাগ করুক। ভারতের বিভিন্ন গোয়েন্দা সূত্র জানাচ্ছে ফয়সালের একটা আওয়ামী লীগ অতীত আছে, এটা সত্যি, কিন্তু সেটা ওই সার্জিস আলম সমেত অন্য অনেক নেতারই আছে। এরা যেমন সুযোগ বুঝে রং পাল্টাচ্ছে, ফয়সালও তেমনি রং পাল্টেছে। এই জন্যই তো সে জেল থেকে ছাড়া পেয়েছে।
ইনকিলাব মঞ্চের ঘনিষ্ঠ হয়েছে এবং একইভাবে হাদির কাছ পর্যন্ত পৌঁছেছে। এই পৌঁছানোর ব্যাপারে গুরুতর একটা প্ল্যান তৈরি হয়েছে, যার সঙ্গে যুক্ত ছিল পাকিস্তানের আইএসআই। সবাই বুঝেছিল যেভাবে নির্বাচনের জন্য বিশ্বব্যাপী চাপ তৈরি হচ্ছে, তাতে দু একজনকে বলি না চড়ালে নির্বাচনের হাত থেকে নিস্তার পাওয়া যাবে না। এই বলিকা বকরা কে হবে? আওয়ামী লীগের কাউকে মারলে একটা পাতাও নড়বে না এখন, কারণ সেটা তো স্বাভাবিক। সুতরাং মারতে হবে আওয়ামী লীগ বিরোধী এবং তীব্র ভারত বিরোধী কোন সপক্ষীয় নেতাকে, যাতে সহজেই দোষ চাপানো যায় ভারতের ঘাড়ে এবং দোষ চাপিয়ে দেশ জুড়ে তুলকালাম বাঁধানো যায়। এই তুলকালাম কাণ্ডের একটা অংশে সংখ্যালঘু হিন্দু হত্যা ঘটিয়ে চরম অস্থির অবস্থায় দেশ চলছে, এটা দেখানো যায়। অতএব এই পরিস্থিতিতে নির্বাচন সম্ভব নয়, এই সিদ্ধান্ত নেবে সরকার। আর ঠিক সেটাই হতে চলেছে। বলি চলেছে হাদি, এই জন্যই বলেছি দাল মে কুচ কালা হ্যাঁ। দাল মে কুচ কালার আরো প্রমাণ আছে। কোন রকম দাবি ছাড়াই যেভাবে রাষ্ট্রীয় শোক ঘোষণা হলো, মানে হাদির প্রতি প্রেম শ্রদ্ধা ইত্যাদি দেখানো হলো, বিদ্রোহী কবির সমাধির পাশে হাদিকে সমাধিস্থ করা হলো, তাতে এমন সন্দেহ ওঠে হাদির সমর্থকদের খুশ করে বা ঘুষ দিয়ে নজরুলের সমাধির পাশে হাদির সমাধি হোক, এমন দাবি যতদূর জানি ইনকিলাব মঞ্চ বা তাদের যারা সহযোগী তারা করেনি। তাহলে উপযাচক হয়ে হাদিকে এতটা মর্যাদা দিয়ে নজরুলের পাশে সমাধিস্থ করলো কেন সরকার? কারণ ওই যে আমরা হাদিকে কত ভালোবাসি, কত শ্রদ্ধা করি। সরি, ইউনূস সাহেব তো বলেই দিয়েছেন হাদির আদর্শ কি, সেটা অবশ্য তিনি পরিষ্কার করে যদি একটু বলতেন কিংবা হাদি যদি সেটা জানাতেন তাহলে বোঝা যেত। হাদির স্মৃতির প্রতি যথেষ্ট শ্রদ্ধা জানিয়ে বলছি, তিনি এত বড় সম্মান পাওয়ার যোগ্য রাজনৈতিক কোনো বড় নেতা নন যে কাজী নজরুলের সমাধির পাশে তার জায়গা হবে। আচ্ছা ধরুন তো, কলকাতায় গঙ্গার পাড়ে নিমতলা ঘাটে রবি ঠাকুরের স্মৃতি সমাধি, তার পাশে অন্য কারো সমাধি তৈরির কথা এত বছরেও ভাবতে পারিনি কেউ। এটা ভাবাটাই রবি ঠাকুরকে অপমান করা, ওটা মানে করা তো দূরের কথা। ওসমান হাদির মরদেহ কাজী নজরুলের সমাধির পাশে সমাধিস্থ করে যত না সম্মান দেখানো হলো হাদিকে, তার হাজার গুণ অপমান ও অসম্মান করা হলো কাজী নজরুলকে। খুশ করে ও ঘুষ দিয়ে নিজেদের পাপ ঢাকতে ব্যস্ত অন্তর্বর্তী সরকার এই দিকটা ভাবেনি। এই ঘটনা নিয়ে এখনই এত সমালোচনা হচ্ছে যে ভবিষ্যতে এমন দিন আসতেই পারে যখন হাদির সমাধি থেকে তার শরীরের অবশিষ্টাংশ তুলে নিয়ে অন্য কোথাও নিয়ে যাওয়া হবে সমাধি দেওয়ার জন্য। মিলিয়ে নেবেন কথাটা। ফয়সালের কথায় আসি, সে তো আর কর্পূর নয় যে জলজান্ত মানুষের একবারে উবে যাবে। সে তাহলে এখন কোথায়? গত 2-3 মাস ধরে ভারত তার সীমান্তে নিরাপত্তা এতটাই জোরদার করেছে যে লুকিয়ে ভারতে ঢোকা এখন কার্যত অসম্ভব। কেউ বলতেই পারেন হাদি খুনের ভারতীয় ষড়যন্ত্রের অংশীদার হয়ে তার ভারতে আসার অসুবিধে কোথায়? তাদের উদ্দেশ্যে পাল্টা জিজ্ঞাসা, এক, হাদি এমন কে বড় নেতা যে তাকে ভারত খুন করতে যাবে? হাদিকে তো বাংলাদেশের রাজনীতিতে চুনোপুটি বললেও বেশি বলা হয়। কজন তার নাম আগে শুনেছেন বলুন দেখি? গুলি খাওয়ার পর এবং সরকারের প্রতিক্রিয়ার সৌজন্যে ও মিডিয়ার কল্যাণে আজ সে এত বড় শহীদ, তাই নয় কি? 2, সরকারের কাছে যদি খবর থাকে খুনি ফয়সাল এই রাস্তা ধরে এই সীমান্ত দিয়ে বাংলাদেশ ছেড়েছে, ভারতে ঢুকেছে, তাহলে সেখানে পুলিশ বিজিবিকে কেন কাঠগড়ায় তোলা হচ্ছে না? গোয়েন্দা সূত্রের খবর, এবার আসি যে সে এখন কোথায় আছে ফয়সাল। খুনি ফয়সালকে গোয়েন্দা সূত্র জানাচ্ছে যে খুবই সুরক্ষিত জায়গায় রেখে দিয়েছে ইউনূস প্রশাসন, এবং সেই জায়গাটি বাংলাদেশের অভ্যন্তরে এবং আরো স্পষ্টভাবে জায়গাটি ঢাকাতেই। সেই জায়গাটি কোথায় হতে পারে? ঢাকার। ভারতীয় গোয়েন্দা সূত্রও জানাচ্ছে ওই বাংলাদেশের এক গোয়েন্দা সূত্রের সঙ্গে যে ফয়সাল আছে ফয়সাল আছে ঢাকার পাকিস্তান দূতাবাসে। এমনিতেই দূতাবাসে তল্লাশি চালাতে পারে না কোনো দেশের পুলিশ, আর যে দেশের পুলিশের ইচ্ছা নেই সে দেশ তো আরোই করবে না তল্লাশি। ভিয়েনা কনভেনশনের স্পষ্ট নির্দেশ। আর এক্ষেত্রে তো বাংলাদেশ সরকার নিজেই হাদির খুনির জন্য এই গোপন ব্যবস্থা করেছে, তল্লাশির কথাই ওঠে না, তাই নয় কি? খেয়াল করে দেখুন, যে উচ্চগ্রামে পৌঁছেছিল হাদির খুনিকে বাংলাদেশ সরকারের হাতে তুলে দেওয়ার দাবি,
গত কিছুদিন ধরে সেই দাবি যেন হঠাৎই থেমে গেছে, কারণ সরকার বুঝতে পেরেছে খেলা ধরা পড়ে গেছে, থলি থেকে কালো বিড়াল বেরিয়ে পড়েছে। সুতরাং হাদির খুনিকে ধরা নিয়ে আর কিছু বলাটা এই মুহূর্তে আরো সরকারকে উলঙ্গ করে দেবে। অতএব চুপ করে গেছে ব্যাপারটা নিয়ে। ঠিক, তাহলে শেষ কথা কোথায়? হাদির খুনি আছে ঢাকাতেই এবং পাকিস্তান দূতাবাসে সরকারের সংরক্ষণে, আইএসআই এর সংরক্ষণে।